সবাইকে স্বাগতম আমাদের সিস্টেম ডিজাইনের এই ভিডিওতে। এবং আমাদের যেহেতু থিওরিটিক্যাল পার্টসগুলো চলতেছে, আমরা এই ভিডিওতে স্কেবিলিটি নিয়ে আলোচনা করব। আমরা আমাদের কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখব আমাদের হচ্ছে থিওরিটিক্যাল পার্টের পরে। লাইক আমাদের এডাব্লিউএস গিয়ে আমরা স্কেলিং করতে পারি, বা আরও যে যে বিষয়গুলো আছে লাইক ক্যাশিং নিয়ে আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, একটা এপিআই কীভাবে ডিজাইন করতে পারি, এগুলো একটু রিয়েল লাইফ এক্সাম্পল দেখবো আমরা যখন আমাদের থিওরিটিক্যাল পার্ট শেষ হবে। তো আমাদের এই ভিডিও টপিকস হচ্ছে স্কেবিলিটি, এবং স্কেলেবিলিটিটা কি, এটা কেন প্রয়োজন, এটা নিয়ে আলোচনা করব। এবং পরবর্তী ভিডিওতে আমরা সিস্টেম ডিজাইনের জন্য আমাদের বেসিক কিছু নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করব, নেটওয়ার্ক কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলি স্কেবিলিটি কি বা এটা বলতে কি বোঝায়। স্কেবিলিটি সিস্টেম ডিজাইনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলেও আপনার মনে করেন এটাকে একটা সিস্টেম ডিজাইনের একটা প্রাণ বলা যেতে যেতে পারে। মানে আপনি সিস্টেম ডিজাইন করলেন, সেটার প্রাণ কিন্তু আপনি স্কেলেবিলিটি বলতে পারেন এটাকে। লাইক আপনি কোনো সিস্টেম ডেভেলপমেন্ট করলেন, তার ভবিষ্যতে আপনার এই সিস্টেমের গ্রোথ মানে কতটুকু বাড়বে, কীভাবে আপনি আপগ্রেড হবেন, গ্রোথিংটা কীভাবে বাড়বে, এবং ইউজার এক্সপিরিয়েন্স ভালো রাখতে হলে কী করতে হবে, এই হিসাব করে একটা স্কেলেবল আর্কিটেকচার ডিজাইন করা হচ্ছে আপনার মেন লক্ষ্য বা মেন উদ্দেশ্য। তাহলে স্কেলেবিলিটি বলতে কি বোঝায়? স্কেলেবিলিটি হলো একটি সিস্টেমের লোড বাড়ার সাথে মানিয়ে নেওয়ার টিকে থাকার একটা ইকোসিস্টেম। মানে হচ্ছে লাইক আপনি কোনো সিস্টেম ডিজাইন করলেন, বা একটা ওয়েব অ্যাপ বানালেন, বা একটা ওয়েবসাইট বানালেন, বা একটা মোবাইল অ্যাপ বানালেন। তার মানে এটা ডে বাই ডে কিন্তু আপনার ইউজার বাড়বে, কাস্টমার বাড়বে, লোড বাড়বে। তো লোড বাড়ার সাথে সাথে এটাকে মানিয়ে নিয়ে টিকে থাকা, মানিয়ে নিয়ে আপনার সিস্টেমটা সচল রাখা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্কেলেবিলিটি। লাইক একটা সিস্টেম যখন কম ব্যবহারকারী কাজ করে, লাইক আপনি একটা সিস্টেম ডেভেলপ করলেন, আজকে মনে করেন 100 জন মানুষ এটা ইউজ করলো, তার মানে তার রিসোর্সটা কম লাগবে। আবার যখন কোনো একটা ব্ল্যাক ফ্রাইডে আসলো, বা আপনার মানে পয়লা বৈশাখ আসলো, তখন ইউজার বেড়ে হয়ে গেল 1 মিলিয়ন। তার মানে 100 থেকে 1 মিলিয়ন হয়ে গেল। তখন এই সিস্টেম অটোমেটিক ওয়েতে আপনার কী করবে, এইটা স্কেল করবে, মানে বাড়াবে। সো আস্তে আস্তে বড় করবে, আপনার কিছু সিস্টেম ডাউন হবে না। সো আপনার পারফরমেন্স বজায় রেখে এই সিস্টেমকে বাড়িয়ে ফেলবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্কেলেবিলিটি বলা বলা হয়। তাহলে সিস্টেম ডিজাইনে স্কেলেবিলিটি আমাদের কেন প্রয়োজন? প্রথমে যদি ব্যবহারকারী বাড়লে যাতে কোনো সমস্যা না হয়, যেটা আমি একটু বললাম, মানে আজকে আপনার 100 জন আছে, কালকে আপনার 1 লক্ষ হয়ে যেতে পারে, যাতে সার্ভার আপনার হঠাৎ বন্ধ না হয়ে যায়, মানে আপনার সিস্টেম যাতে ডাউন না হয়ে যায়, ডাউনফল না হয়ে যায়। এবং আপনার এই যে সিস্টেম বানালেন, এটা যদি স্কেলেবল না হয়, আপনার সিস্টেম বানালেন লাইক সেটা ই কমার্স হতে পারে, এটা একটা স্কেলেবল না হয়, তাহলে সার্ভার যাতে ক্রাশ না করে। যদি স্কেলেবল হয়, তাহলে কখনোই সার্ভার এটা ক্রাশ করবে না। এবং অনেক বেশি ট্রাফিক যখন চলে আসবে, সেটা পারফরমেন্স একদম স্মুথ চলবে, মানে স্কেল ঠিকঠাক রেখে চলতে থাকবে। লাইক আপনার 1,000 মানুষ হলো, ইউজার হলো যেভাবে চলবে, 1 কোটি ইউজার হলো যাতে স্মুথ ওয়েতে সেভাবে চলে। এই স্কেলেবিলিটি সাধারণত দুই ধরনের হয়ে থাকে। তার মানে আমাদের অ্যাপ্লিকেশন আমরা দুইভাবে স্কেল করতে পারি। একটা হচ্ছে ভার্টিক্যাল স্কেল, মানে হচ্ছে উপর দিক, আর একটা হরিজন্টাল স্কেল, মানে ডানের দিক বা বায়ের দিক বা বরাবর দিক যেটা বলি আমরা। তাহলে ভার্টিক্যাল স্কেলটা আসলে কি বোঝায়? লাইক একটি সার্ভারে আমার র্যাম থাকে, লাইক আমরা ধরেন কোনো এডাব্লিউএস একটা ইনস্ট্যান্স তৈরি করলাম, সেখানে আমরা কোর বলে দিতে পারি, আমরা কয় জিবি র্যাম সাপোর্ট করবো বলে দিতে পারি। তো পরবর্তীতে আমাদের বাড়ার সাথে সাথে আমরা 2 জিবি র্যাম থেকে 4 জিবি র্যাম করে দিলাম, 8 জিবি করে দিলাম, 16 জিবি করে দিলাম, 32 জিবি করে দিলাম, 64 জিবি করে দিলাম, 128 জিবি করে দিলাম। তো এটা হচ্ছে আমরা বাড়ালাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভার্টিক্যাল স্কেলিং। স্কেল আপকে বোঝায়। হরিজন্টাল স্কেলিং তাহলে কি হয়? লাইক আমরা আমাদের সার্ভার উপরে আপ করে র্যাম র্যাম রোম এগুলো আপ না করে, আমরা ওরকম আরেকটা সার্ভার জেনারেট করলাম, ওরকম আরেকটা সার্ভার জেনারেট করলাম, 2টা করলাম, 4টা করলাম, 8টা করলাম, 16টা করলাম। তার মানে আমাদের ওই কাস্টমার বেসিস বা ইউজার বেসিস ডিপেন্ড করে আমরা সেই সার্ভার বা নোটকে এক্সট্রাভাবে আরেকটা বাড়িয়ে নিলাম বা 2টা বাড়িয়ে নিলাম, সেটা আমার চাহিদা অনুযায়ী। সেটাও অ্যাকচুয়ালি আমাদের এডাব্লিউএস অটো এতে করে আমরা তখন সেখানে কনফিডেন্ট বলে দেই কত ইউজার হলে কীভাবে হলে আমরা এটা বাড়াবো কমাবো। সো এটা অলরেডি এডাব্লিউএস বলে, অ্যামাজন ওয়েব সার্ভিস বলে। সো ভার্টিক্যাল স্কেলিং কি? যেটা আমি বললাম যে আপনার যে সার্ভার আছে, লাইক আমরা কোনো আমাদের অ্যাপ্লিকেশন কোনো না কোনো সার্ভার চলে, এটা আপনারা জানেন। সেই সার্ভারের হার্ডওয়্যার আপগ্রেড করে তার পারফরমেন্স বাড়ানোটাই হচ্ছে ভার্টিক্যাল স্কেলিং। মানে হচ্ছে আপনি একটা 2 জিবির একটা র্যামের কোর পিসি আছে, টু টু কোরের একটা পিসি আছে আর কি, 2 জিবি র্যাম যার। এখন আপনি এটাকে আরেকটা না বানিয়ে আপনি এটা র্যাম আপডেট করলেন, 8 জিবি করলেন বা 4 জিবি করলেন, 2 কোর থেকে 4 কোরে নিলেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভার্টিক্যাল স্কেলিং, মানে তার যে হার্ডওয়্যার সিস্টেমটা সে বাড়ানো। লাইক ধরুন আপনার একটা লারাবেল অ্যাপ আছে, যেটা 2 জিবি র্যাম এবং 2 কোর সিপিইউ বিশিষ্ট সার্ভার আছে, লাইক আপনার এডব্লিউএসে আপনি ইউজ করলেন, ইনস্টিটিউশন তৈরি করলেন। এখন কথা হচ্ছে যখন ইউজার আপনার বাড়লো, আপনার আজকে 100 থেকে কালকে 1 লক্ষ হয়ে গেল, আপনার অ্যাপ যাতে কোনো প্রকার ডাউন না হয় এবং অ্যাপ যাতে খুব সুন্দরভাবে চলে, চাপ নিতে পারে, এর জন্য আপনি অ্যাকচুয়ালি স্কেল করবেন। সেটা ভার্টিক্যাল স্কেলিং করতে পারেন আপনার জন্য। তার মানে সার্ভার আপনি বদলালেন না, কিন্তু সেটা স্পেস বাড়ালেন, মানে তার হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট বাড়ালেন।
এটা হচ্ছে ভার্টিক্যাল স্কেলিং। তাহলে ভার্টিক্যাল স্কেলিং এর সুবিধাগুলো কি, অসুবিধা কি? অবশ্যই সবকিছুর সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। সুবিধা হচ্ছে ইমপ্লিমেন্ট করা খুবই সহজ, এখানে জাস্ট হার্ডওয়্যারটা আপডেট করলেই হয়, আর কিছু করতে হয় না, এবং কমপ্লেক্সিটি কম। ওকে, আবার মনে রাখেন তার ইমপ্লিমেন্টটা খুবই সহজ, হার্ডওয়্যারটা জাস্ট এখানে আপডেট করবেন আর কিছুই না, আর কমপ্লেক্সিটি কম। অসুবিধা সীমিত স্কুল, কারণ হচ্ছে আপনি এক সময় গিয়ে আপনি র্যাম বাড়াতে পারবেন না, কত 64, 68, 128, 256, 512, 1024, কত র্যাম বাড়াবেন একটা সময় গিয়ে? কিন্তু সেটা কষ্ট হয়ে যাবে, রাইট? এবং সবচেয়ে বড় অসুবিধা, এটা সবচেয়ে বড় বড় অসুবিধা যেটা আমি এখন বলবো, কোনো কারণে আপনার যদি সার্ভারটা ক্র্যাশ করে তাহলে কিন্তু আপনার সাইট ডাউন হয়ে যাবে, এটা সবচেয়ে বড় অসুবিধা। এখানে স্কেলটা বাড়ানো বড় অসুবিধা না, সবচেয়ে বড় অসুবিধা এইটাই যে আপনার যেহেতু একটাই সার্ভার, সো আপনি সার্ভারটা ক্র্যাশ করে তার মানে হচ্ছে আপনার সিস্টেম বন্ধ হয়ে যাবে। এই জন্য ভার্টিক্যাল স্কেলিংটা থেকে হরিজন্টাল স্কেলিংটা সবচেয়ে বেশি জনপ্রিয়, ইউজ হয় বেশি, সবচেয়ে বেশি ওগুলো ইউজ করা হয়। সো হরিজন্টাল স্কেলিং কি, যেটা বললাম একটু আগে, যে একটা আপনার একটা কি বলে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করছেন, সেটা সার্ভারে ডিপ্লয় করছেন, এডব্লিউএস হতে পারে, গুগল ক্লাউড হতে পারে, অ্যাজিউর হতে পারে। সেক্ষেত্রে আপনি 2 GB র্যামের 2 কোরের একটা সার্ভার নিলেন। তো যখন আপনার কাস্টমার বাড়লো, ভিজিটর বাড়লো, তখন সেই 2 GB করে 2 করে আরেকটা সার্ভার অটো জেনারেট হলো, আবার বাড়লে আরেকটা হলো, 3টা 4টা 5টা 6টা এরকম আরও অ্যাড হলো। তার মানে একটা বড় সার্ভারে রিসোর্স বাড়ানোর পরিবর্তে, যেটা একটু আগে দেখলাম ভার্টিক্যালের ক্ষেত্রে রিসোর্স বাড়ানোর পরিবর্তে আপনি আরও কয়েকটা নতুন সার্ভার যোগ করলেন, যাতে সবার মাঝে লোড ভাগ হয়ে যায় এবং সার্ভার চাপ কম পড়ে, যে সমানভাবে সমান্তরালভাবে হয়ে থাকে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি হরিজন্টাল স্কেলিং। মানে হচ্ছে আপনার 1,20,000 কাস্টমার আছে, আপনার 3টা সার্ভার আছে, বা আপনি উদাহরণ দিই, ধরুন আপনার একটা সার্ভার আছে, আমি উদাহরণ দিচ্ছি, এরকম না আসলে, জাস্ট বোঝানোর জন্য। আপনার ওই সার্ভারে 40,000 পর্যন্ত ধারণ ক্ষমতা আছে, 40,000 কাস্টমার অ্যাট এ টাইম ভিজিট করতে পারবে। সো একটা সার্ভার হলো, 40,000 কাস্টমার আসলো। ইন দ্য মিন টাইম আপনার দেখলাম যে আরও 40,000 কাস্টমার চলে আসলো, তখন ফার্স্টে তো লোড হবে না, তো কী করবে, আরেকটা সার্ভার ক্রিয়েট করবে অটোমেটিক। তো অটো ওয়েতে হরিজন্টাল স্কেলিং করবে, আরেক সার্ভার ক্রিয়েট করবে, তার মানে 80,000 হয়ে গেল। দেন দুটো সার্ভারের ধারণ ক্ষমতা 80,000 কাস্টমার্স। দেন একটু পরে ব্ল্যাক ফ্রাইডে অফার জন্য আপনার হয়ে গেল 5 লক্ষ বা 3 লক্ষ বা 4 লক্ষ। সেখানে কি 4 লক্ষকে সমানভাবে ভাগ করার জন্য তখন 10টা সার্ভার লাগবে। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি হরিজন্টাল স্কেলিংয়ের ম্যাজিক। তারপর লারাবেল, আপনার লারাবেল অ্যাপ একটি সার্ভার চলছে, ট্রাফিক বাড়ছে, কোনো সমস্যা নেই। যখন আপনার কাস্টমার বাড়বে, ট্রাফিক বাড়বে, তখন এইটার লোডটা সমানভাবে ভাগ করে দিবে বিভিন্ন সার্ভারে, যে কোনো সার্ভার আপনার প্রয়োজন আপনি যেভাবে কনফিগার করে রাখবেন। এটা হচ্ছে হরিজন্টাল স্কেলিং। আশা করি ভার্টিক্যাল স্কেলিং এবং হরিজন্টাল স্কেলিং সম্পর্কে আইডিয়া হলো। সো কীভাবে কাজ করে আমরা দেখি। প্রথমত আপনার একাধিক সার্ভার থাকবে, মানে লোডটা ব্যালেন্স হবে স্বাভাবিক, যেহেতু এটা হরিজন্টাল ভাবে হবে, একাধিক সার্ভার থাকবে। সো ফ্রন্টে থাকবে একটা লোড ব্যালেন্সার, যেটা আপনার লোড কাস্টমারকে বা ভিজিটরকে আপনার সমানভাবে ভাগ করে দিবে। সো লোড ব্যালেন্সার কী করে অ্যাকচুয়ালি, লোড ব্যালেন্সের রিকোয়েস্টগুলো দেয়, আমরা সবগুলো জানি, আমাদের ওয়েবসাইটে আমরা যাই, আমরা রিকোয়েস্ট দিই, সেই রিকোয়েস্টটা আমাদের HTTPS থ্রুতে বা HTTP থ্রুতে আমাদের রিকোয়েস্ট যায় সার্ভারে, সার্ভার থেকে আমাদের রেসপন্স দেয়। সো লোড ব্যালেন্সার কী করে, এই যে রিকোয়েস্টগুলো আছে এগুলো ভাগ ভাগ করে দেয়, বিভিন্ন সার্ভার ভাগ ভাগ করে দেয়, মানে সমান্তরাল ওয়েতে ভাগ করে দেয়। লাইক আপনি একজন একটা টিচারের দায়িত্ব পালন করলেন, সেক্ষেত্রে আপনি কিছু ধরেন কলম পেলেন, আপনি আপনার যে স্টুডেন্ট 3 জন আছে 4 জন আছে সমানভাবে ভাগ করে দিলেন, কম বেশি দিলেন না, সমানভাবে ভাগ করে দিলেন, লাইক দিস। সো ডাটাবেস রেপ্লিকেশন বা ক্লাসটা দরকার হতে পারে এক্ষেত্রে। দেন সেশনকে আমরা রেডিস বা ডাটাবেসে রাখতে হয়, যেন সার্ভারটা সব সার্ভারে অ্যাক্সেস করতে পারে। তারপর নর্মালি রেডিসে বেশিরভাগ সবচেয়ে রাখা হয় আমাদের, যখন এখানে আমরা অরিজিনাল কাজ করি। সো রেডিস নিয়ে আমরা আলোচনা করবো খুব শীঘ্রই, আমাদের ভিডিওতে আসবে, যেহেতু আমরা সিস্টেম নিয়ে কাজ করছি। তবে এপিআই নিয়ে আলোচনা আসবে, ডাটাবেস নিয়ে আলোচনা আসবে। ওকে, সো যখন ক্যাশিং নিয়ে আলোচনা করবো তখন রেডিস, মিম ক্যাশ এগুলো নিয়ে আলোচনা করবো। তো হরিজন্টাল স্কেলিং এর সুবিধা কি অ্যাকচুয়ালি? প্রথমে এটা হাই অ্যাভেলেবিলিটি, মানে হচ্ছে একাধিক সার্ভার থাকায় একটা যদি কোনো সমস্যা হয় অন্য চালু থাকবে, কোনো ইস্যু হবে না, দরকার পড়লে আরেকটা ক্রিয়েট করে ফেলবে, এটা সবচেয়ে বড় সুবিধা। নো হার্ডওয়্যার লিমিট, আমরা ভার্টিক্যাল যেমন একটা হার্ডওয়্যার লিমিট আছে, লিমিটেশন আছে, লাইক কত পর্যন্ত বাড়াবো লিমিটেশন আছে, বাট হরিজন্টালে যেহেতু একটা একটা ক্লোন বানায়, একটা সার্ভার ক্লোন বানায়, সেক্ষেত্রে আমাদের কোনো এখানে লিমিটেশন নেই। অটো স্কেলিং সাপোর্ট, সো ক্লাউড প্ল্যাটফর্মগুলোতে এটা অটো স্কেল, যেটা আমি একটু বললাম, যে আপনার কিন্তু বানাতে হবে না, যে সার্ভার মানুষ বের হলো, বাড়লো, ভিতরে বাড়লো, আপনি একটা সার্ভার বানালেন, যখন আপনি কনফিগার করে রাখবেন, লাইক 40,000 একটা বানাও, 80,000 আরেকটা বানাও, তখন সে অটোমেটিক ওয়েতে সেগুলো স্কেল করবে, মানে আরেকটা বানিয়ে দিবে অটোমেটিকতে, এবং জিরো ডাউন টাইম ডিপ্লয়মেন্ট সম্ভব। তার মানে আপনার যখন ডিপ্লয়মেন্ট করতে ডাউন টাইম হবে না, জিরো ডাউন টাইম বলা যায় আর কি। অসুবিধা কি কি? সো ইমপ্লিমেন্টেড জটিল, তুলনামূলকভাবে একটু বেশি, কারণ ভার্টিক্যাল থেকে হরিজন্টালে একটু তুলনামূলক বেশি, বাট এটা আহামরি কিছু না, আপনি পারবেন, না পারার এখানে কিছুই নাই।
লোড ব্যালেন্সিং এবং ডিস্ট্রিবিউটেড সিস্টেম এবং কনসিস্টেন্ট সমস্যা তৈরি করতে পারে। সো সেক্ষেত্রে আপনি এটা আমি মনে হয় এগুলো কোনো আশা করি সমস্যা হবে না যখন আপনি এটা রিলায়েবল হয়ে যাবেন এটার উপরে আর কি, যখন আপনি এটা নিয়ে কাজ করতে থাকবেন। সো আপনাকে চলুন যে একটা সিস্টেমকে আপনি কীভাবে স্কেলেবল করবেন তার কিছু টেকনিক শিখিয়ে দেয়। প্রথমেই হচ্ছে আপনার স্কেলটা, আপনার যদি অ্যাপ্লিকেশনটা বড় মানের হবে এবং আপনি লার্জ যদি চিন্তা ভাবনা করেন যে আমার স্কেলটা আজকে আমার ছোট ওয়েবসাইট, ছোট ই কমার্স, কালকে আমার অনেক বড় ই কমার্স হবে, আমি অনেক বড় ব্যবসায়ী হব। সো আপনার সিস্টেম কোম্পানি বড় হবে, সেক্ষেত্রে কী হবে, ফার্স্টে লোড ব্যালেন্সিং বলি। এটা আপনার মাথায় রাখবেন, লোড ব্যালেন্সিং আমরা মানে যতগুলো রিকোয়েস্ট আসবে, আমাদের ব্ল্যাক ফ্রাইডে মানুষ বেশি আসতে পারে, স্যাটারডে মানুষ কম আসতে পারে, জাস্ট আমরা ব্যালেন্স করে দেবো, অটো স্কেলিং করে দিব যাতে আমাদের রিকোয়েস্টগুলো সমানভাবে ভাগ করে দেয়, কম হলে কম, বেশি হলে বেশি। ক্যাশিং ব্যবহার করবো, যেটা আমি অনেকবার বলে আসছি প্রিভিয়াস ভিডিওতে, বারবার রিকোয়েস্ট ডাটা না আনার থেকে আমরা কোনো একটা নির্দিষ্ট ডাটা একবারে ক্যাশে রেখে দিব, যেখান থেকে বারবার রিড করাবো, সেক্ষেত্রে আপনার রিকোয়েস্ট কম যাবে ডাটাবেজে। আপনি যদি ক্লাউড ইউজ করেন আপনার কষ্টও কমে আসবে। ডাটাবেস শার্ডিং, আপনার বড় ডাটাবেসকে ছোটো ছোটো অংশে ভাগ করবো আমরা ডাটাবেস পার্টে। এই ডাটাবেস শার্ডিং, অ্যাসিড, নর্মালাইজেশন, ইন্ডেক্সিং, এই জিনিসগুলো আলোচনা করবো। লাইক আমরা মাইস্কুয়েল, পোস্টগ্রেসকিউএল রিলেশন ডাটাবেস যেগুলো আছে, হ্যাঁ, তারপর হচ্ছে ধরেন আপনার যে নো এসকিউএল আছে, মঙ্গোডিবি, ফায়ারবেস, কখন কোনটা ইউজ করবো, অ্যামাজনের অ্যারোরা আছে, যেটা রিলেশন ডাটাবেস। তো এই ডাটাবেসগুলো নিয়ে আমরা আলোচনা করব যখন আমরা ডাটাবেস পার্ট নিয়ে আলোচনা করবো। রেপ্লিকেশন, ডাটার একাধিক কপি রাখতে পারেন। লাইক আপনার কোনো ডাটা আছে, আপনি শুধুমাত্র আরেকটা ডাটাবেস আছে, সেখান থেকে আপনি শুধু রিড করলেন, ওখানে শুধু ওটার কাজ হচ্ছে শুধু রিড করা ডাটা, ওখানে ডাটা ইনসার্ট হবে না, শুধু রিড হবে, ওখান থেকে আপনার কাজ হচ্ছে রিড করা, সেক্ষেত্রে আপনার কিন্তু ডাটা দ্রুত রিড হবে। অ্যাসিনক্রোনাস প্রসেসিং, লাইক ওই যে হেভি টাস্কগুলোকে কুইতে রাখা, লাইক ব্যাকএন্ডে প্রসেসে রাখা। লাইক হচ্ছে ধরেন আমরা একটা বাল্ক ইমেজ আপলোড আছে, সেখানে 100 ইমেজ আপলোড করতে পারবে। তো 100 ইমেজ আপলোড করে ক্লিক করলে তো আপনার সার্ভার টাইম আউট হয়ে যাবে, সময় বেশি লাগবে। তো এটাকে কুইতে নিয়ে আসা, লাইক হেভি টাস্কগুলো কুইতে নিয়ে আসে, ব্যাকগ্রাউন্ডে প্রসেস করে একটা পর একটা অটোমেটিক ওয়েতে কাজ করতে থাকে, যেটা আমরা অলরেডি লারাভেলে করলেও জানি, জেঙ্গোতেও করলেও জানি, রুবি অন রেলসে কাজ করতে জানি, স্প্রিং বুটে কাজ করলেও জানি এটা। এবং কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, সিডিএন, যেটা আমরা নেক্সট টিউটোরিয়ালে আমরা একটু আলোচনা করবো সিডিএন নিয়ে ভালোভাবে। স্ট্যাটিক ফাইলগুলোকে আমরা ইউজারের কাছে সার্ভারে রেখে দিই, যাতে সে পরবর্তী ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারে খুব ফাস্ট ওয়েতে। সো ভার্টিক্যাল এবং হরিজন্টাল স্ক্রিনের মেইন পার্থক্যগুলো দেখি। প্রথমত ভার্টিক্যাল স্ক্রিন হচ্ছে একটা সার্ভারে রিসোর্স বাড়ানো, মানে একটা সার্ভার থাকবে, সেখানে আপনি র্যাম তারপর কোর বাড়াবেন পিসে। আর হরিজন্টাল হচ্ছে নতুন সার্ভার যোগ করা, মানে ক্লোন করা, একটা সার্ভার আছে সেটা ক্লোন করা, একটা বানানো, না লাগলে কমে যাওয়া, এরকম আর কি। সেটআপটা তুলনামূলক সহজ, হরিজন্টাল একটু কঠিন। সো একটু কনফিগার করা লাগে, আগে বললাম যে আপনি কত হলে কত বাড়াবেন, কয়টা পিসে বাড়াবেন, কীভাবে বাড়াবেন, এগুলো কনফিগার করা লাগে। লিমিট আছে, অবশ্যই আছে, আপনার ভার্টিক্যাল অবশ্যই লিমিট আছে, আর হরিজন্টাল লিমিট নেই, আপনি আনলিমিটেড সার্ভার বানাতে পারবেন। যত বেশি সার্ভার বানাবেন তত বেশি আপনার খরচ বেশি হবে, যেটা আমি নিচের লাইনে বলা আছে, কস্ট কম আর কস্ট বেশি। রিলায়েবিলিটি এখানে একটু কম, যেহেতু সিঙ্গেল পয়েন্ট ফেলার, মানে একটা হচ্ছে গিয়ে আপনার ফেল করলে কিছু সমস্যা হলে পুরো সিস্টেম ডাউন হয়ে যাবে। আর হরিজন্টাল স্কেলিংয়ে সো রিডান্ডেন্ট সিস্টেম, সো আপনার একটা ফল হলেও আপনার পরবর্তী যে সিপিইউগুলো আছে, মানে কী বলে সার্ভারগুলো আছে, সেগুলো আপনাকে মানিয়ে নেবে, সো এটা সমস্যা হবে না, এটা হ্যান্ড ওভার করে দিবে আরেকজনের কাছে। সো মোটামুটি ছিল এই আজকের আলোচনা, আমরা স্কেলেবিলিটি নিয়ে খুব ভালোভাবে আলোচনা করলাম। আমার মনে হয় যে আপনাদের মধ্যে স্কেলেবিলিটি নিয়ে আর কোনো সংকোচ থাকার কথা না, যেহেতু এটা সব ভালোভাবে আলোচনা করেছি। পরবর্তীতে আমরা বেসিক নেটওয়ার্কিং আলোচনা করবো। নেটওয়ার্কিং অনেক বড় কনসেপ্ট, আগে বলি আমরা জাস্ট ওই 5-10টা ভিডিও বানালেও কিন্তু নেটওয়ার্ক শেষ হবে না, অনেক বড় কনসেপ্ট। বাট আমি এরকম ছোটো ছোটো বেসিক নলেজগুলো আমরা শেয়ার করবো, যাতে আমাদের সিস্টেম ডিজাইন করতে এই কনসেপ্টগুলো আমার লাগে। কারণ আমি তখন ওইগুলো আলোচনা করবো, আমার স্কেলেবিলিটি মাথায় রাখতে হবে, আমার ফল্ট টলারেন্স মাথায় রাখতে হবে, আমার অ্যাভেলেবিলিটি মাথায় রাখতে হবে, আমার রিলায়েবিলিটি মাথায় রাখতে হবে। তখন যাতে আমি এই কথাগুলো বললে আপনি খুব ইজিলি বুঝতে পারেন, এই জন্য কিন্তু এই থিওরিটিক্যাল জিনিসগুলো আমরা শিখে যাচ্ছি। সো ওকে গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ইফ ইউ আর নিউ টু দ্য চ্যানেল, ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব। এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা আলোচনা করবো বেসিক নেটওয়ার্কিং এর উপর, যেটা আমাদের সিস্টেম জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।